নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 18ই মে 2025 রাহু এবং কেতু গোচরে রাশি পরিবর্তন করেছে। আর এই যে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করলো, এর ফলে আমাদের রাশিচক্রের যে 12টি রাশি আছে, সেই 12টি রাশির যারা জাতক জাতিকা আছেন, অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন, মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন, এইভাবে মীন পর্যন্ত এই যে রাশি, এই রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের এই রাহু কেতুর রাশি পরিবর্তন তাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসবে সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেই আলোচনা পর্বের আজকে ষষ্ঠ পর্ব, অর্থাৎ আমরা আজকে রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করলো, এর ফলে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তারা কি ফলাফল পাবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেব। বর্তমানে কন্যা রাশির রাহু অবস্থান করছে ষষ্ঠ ভাবে এবং কেতু অবস্থান করছে দ্বাদশ ভাবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে দেখুন, রাহু এবং কেতু মানেই যে আপনাদেরকে ভয় পেয়ে যেতে হবে, বা রাহু এবং কেতু মানে যে শুধুই অশুভ বা শুধুই খারাপ, এটা কিন্তু একেবারেই নয়। আমাদের যে 9টি গ্রহ আছে, সেই 9টি গ্রহের প্রত্যেকেরই শুভ অশুভ দুটোই আছে। কোনো গ্রহই একেবারে শুভ নয়, কোনো গ্রহই একেবারে অশুভ নয়। গ্রহরা আমাদের যে জন্মছক, আমাদের যে পার্সোনাল জন্মছক, সেই জন্মছকে কোন ভাবে অবস্থান করছে সেই ভাব অনুসারে তারা ফল দিয়ে থাকে। এছাড়াও তাদের একটি নিজস্ব নৈসর্গিক কারকতা আছে, সেই কারকতার অনুসারে, ভাব অনুসারে সেই গ্রহ যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রপতি কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করেই কিন্তু ফলদান করে থাকে। তাই এটা একেবারেই মনে করবেন না যে রাহু কেতু মানে শুধুই অশুভ, আর যদি ধরি বৃহস্পতি মানে শুধুই শুভ, এটা একেবারেই ধরবেন না। বৃহস্পতি যদি কারোর জন্মছকে অশুভ হয়ে যায়, বা বৃহস্পতি যদি কারোর জীবনে অশুভ ফলদান দিতে শুরু করে, তাহলে জেনে রাখবেন তিনি কোনো ছোট ছোট অশুভ ফল লাভ করবেন না। বৃহস্পতি যখন অশুভ ফল দেবে তখন সেটা অনেক বৃহৎ আকারে দেবে। সুতরাং কোনো গ্রহই একেবারে শুভ নয়, আর কোনো গ্রহই একেবারে অশুভ নয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আজকের আমরা আলোচনা করছি যে রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন গোচর, এতে কন্যা রাশি কি ফল পাবে। প্রথমেই বলি যে কন্যা রাশির ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, দ্বাদশে কেতু অবস্থান করছে। ষষ্ঠ ভাব হলো আমাদের কর্মের ভাব, শ্রমের ভাব, অর্থাৎ আমরা পরিশ্রম কতটা করতে পারবো সেটা ষষ্ঠ ভাব নির্দেশ করে। শত্রু ভাব এই ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করি, অর্থাৎ অসুখ বিসুখ রোগ যা কিছু এই ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করে থাকি। আর এই ষষ্ঠ ভাবেই বর্তমানে রাহু অবস্থান করছে। কন্যা রাশির এই যে কর্মজীবন, কন্যা রাশির কর্মজীবন এই সময় কিরম যেতে চলেছে। দেখুন, এই সময় ষষ্ঠ স্থানে রাহু শুভ ফল দিয়ে থাকে, এটি শাস্ত্রে বলাই আছে। এই সময় যদি রাহু আপনাদের জন্ম ছকে শুভ অবস্থায় থাকে, দশম ভাব শুভ অবস্থায় থাকে, ষষ্ঠ ভাব শুভ অবস্থায় থাকে, শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে, রাহু শুভ হয়ে থাকে, তাহলে এই সময় আপনারা অবশ্যই ভালো ফল পেতে চলেছেন। এই সময় শ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন। যারা সেবামুখী পেশার সাথে যুক্ত, যারা স্বাস্থ্য সেবার সাথে যুক্ত, যারা আইন ব্যবসার সাথে যুক্ত, তাদের এই সময় কিন্তু ভালো যেতে চলেছে। আরেকটা বিষয় জেনে রাখবেন, ষষ্ঠে রাহু শত্রু নাশ করে। ষষ্ঠে আর অন্যদিকে এই সময় আপনাদের কি করছে না, দ্বাদশে কেতু অবস্থান করছে। কেতু আপনাদের মধ্যে এই সময় আধ্যাত্মিক চেতনা বা আত্মদর্শন জাগিয়ে তুলতে কিন্তু সচেষ্ট হবে।
এই আর কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কোন দিকগুলি খেয়াল রাখবেন, অর্থাৎ এই যে আপনাদের ষষ্ঠে রাহু অবস্থান করছে, দ্বাদশে কেতু অবস্থান করছে, এই সময় কেরিয়ারের দিকে আপনারা কোন বিষয়গুলিতে ফোকাস করবেন। দেখুন, ধৈর্য এবং কৌশলের মাধ্যমে কর্মক্ষেত্রের দ্বন্দ্ব সমাধান করুন। দেখুন, ষষ্ঠে রাহু তার নৈসর্গিক কারকতা অনুসারে কিছু ঝামেলাও দিয়ে থাকে, সুতরাং ধৈর্য এবং কৌশল এই সময় আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সেবামুখী পেশায় যে সমস্ত সুযোগগুলি আছে সেগুলিকে কাজে লাগান। দীর্ঘমেয়াদী কর্মজীবনের লক্ষ্যগুলিকে পরিমার্জিত করতে আত্মদর্শন ব্যবহার করুন। অর্থাৎ আপনারা একটু ভাবনা চিন্তা করেই এই সময় এগোবেন, যে কাজটি আপনি করছেন সেই কাজটি কি হতে পারে সে সম্বন্ধে একটু ভাবনা চিন্তা করেই এগোবেন। এবার চলে আসছে অর্থ সম্পদের ক্ষেত্রে কন্যা রাশি কি পেতে চলেছে। দেখুন, ষষ্ঠভাবে রাহু নির্দেশ করে সুশৃঙ্খল প্রচেষ্টার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা। এই সময় ঋণ পরিশোধ, ঋণ ব্যবস্থাপনা বা যারা আর্থিক বিষয়ে কোনো মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে পড়েছেন তারা একটা সমাধান সূত্র পেতে চলেছেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার মালিক যারা আছেন, তাদেরকে বলবো দক্ষতা এবং পরিষেবার মানের উপর যদি মনোযোগ দেন তাহলে আর্থিক বৃদ্ধি অবশ্যই হবে। তবে দ্বাদশে কেতু অপ্রয়োজনীয় ব্যয় থেকে কিন্তু বিরত থাকুন। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। আকাঙ্ক্ষা এবং ব্যবহারিক চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখুন। অর্থাৎ কোনো একটা জিনিস দেখলেন, সেটা আপনার প্রয়োজন নেই কিন্তু আকাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ এটা নিয়ে বসলেন, লোভ থেকে নিয়ে বসলেন, এটা কখনোই করবেন না। ভেবে চিনতে কোনটা আপনার চাহিদার মধ্যে পড়ছে আর কোনটা আকাঙ্ক্ষার মধ্যে পড়ছে সেইটার ভারসাম্য বজায় রেখে অর্থ ব্যয় করুন। অর্থের দিকে আপনারা কোন বিষয়গুলির ওপর নজর দেবেন? ঋণ পরিশোধ এবং আর্থিক দায়িত্ব পরিচালনার উপর মনোনিবেশ করুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং সঞ্চয়কে অগ্রাধিকার দিন। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় করবেন না, পারলে সঞ্চয়কে বৃদ্ধি করুন, অর্থাৎ সঞ্চয় করুন, অর্থ জমিয়ে রাখুন। যারা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগোবেন। পারিবারিক জীবন, দেখুন, ষষ্ঠ ঘরে রাহু মাঝে মধ্যেই মতবিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি করবে, বিশেষ করে বৈবাহিক বা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এগুলি দেখা যাবে। যেহেতু দ্বাদশ ঘরে কেতু আছে, তার ফলে মানসিক বিচ্ছিন্নতা দেখা দেবে। মনে হবে আপনার যে আমি সব ছেড়ে চলে যাই, বা আমার পাওয়ার কিছু নেই, বা অনেকটা ওই সন্ন্যাসীদের মতন ভাব আপনার মধ্যে কিন্তু দেখা দিতে পারে। ফলে এখান থেকে একটা পরিবারের মানুষদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি হওয়ার সৃষ্টি হবে, সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে কোন দিকে আপনি নজর দেবেন এই সময়? না, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করুন। অর্থাৎ আপনাদের মধ্যে যে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে তাহলে সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা আপনারা নিজেরা বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন সম্পর্ক তৈরি করুন। মানসিক বন্ধন বজায় রাখতে প্রিয়জনের সাথে পুনঃসংযোগ করুন, অর্থাৎ মানসিক দূরত্ব থেকে বিরত থাকুন, যোগাযোগ রাখুন প্রিয়জনের সাথে। এবার চলে আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে ষষ্ঠে রাহু অবস্থান করছে। যদিও ষষ্ঠে স্থানে রাহুকে শুভ বলা হয়েছে, কিন্তু ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা রোগের বিচার করে থাকি, ফলে এই সময় রাহুর কারকতা অনুযায়ী হাড়ের সমস্যা হওয়া, দাঁতের সমস্যা হওয়া, বিশেষ করে যাদের জন্ম ছকে ষষ্ঠ ভাব পীড়িত, লগ্ন দুর্বল বা লগ্নের সাথে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব যুক্ত হয়েছে, রাহু মঙ্গল কিংবা রাহু শনি যুক্ত হয়েছে, তাদের কিন্তু
এই সময়টি বেশ খারাপ যাবে, কারণ এই যে যোগ আমি বললাম, এই যোগের ফলে হসপিটালে ভর্তি হওয়া, অপারেশন, অ্যাক্সিডেন্ট এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে। সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল জন্মছক অবশ্যই দেখতে হবে। দ্বাদশে কেতু আছে, তাই একটা মানসিক অশান্তি বা মানসিক শান্তি নষ্ট হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি কোন বিষয়ে জোর দেবেন না দীর্ঘস্থায়ী অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর মনোযোগ দিন। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, প্রাণায়ামে ইত্যাদি করুন। বড় কিছু হওয়ার আগে ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন। অর্থাৎ দেখলেন যে আপনার শরীরটা খারাপ লাগছে বা কিছু হলো, সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন, কোনো কিছু ফেলে রেখে দেরি করবেন না। এবার চলে আসি যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, ব্যবসা করতে চাইছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের কেমন যাবে। দেখুন, কন্যা রাশির অধীনে যারা ব্যবসায়ী আছেন তাদের এই গোচর অগ্রগতির সময়। ষষ্ঠ স্থানে রাহু কর্মক্ষমতা উন্নত করতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করে। এই সময় গ্রাহক সন্তুষ্টির উপর মনোযোগ দেওয়া এবং ক্লায়েন্টের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে। এরপর যদি এই কাজগুলি আপনারা করতে পারেন, অবশ্যই ব্যবসার জায়গা কিন্তু ভালো যাবে। আর যেটা সবসময় বলি যে পার্সোনাল হরোস্কোপ এখানে দেখাটা অত্যন্ত জরুরি। ব্যবসার দিকে আপনি কোন বিষয়ের উপর জোর দেবেন না কার্যক্ষম দক্ষতা এবং গ্রাহক সন্তুষ্টির উপর মনোযোগ দিন। ক্লায়েন্ট এবং অংশীদারদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। এই গেল একটি সাধারণ আলোচনা, রাহু কেতু কন্যা রাশির জন্য কি ফল দেবে তার একটি খুব সাধারণ আলোচনা। এর পাশাপাশি আমাদের যে পার্সোনাল হরোস্কোপ আছে সেগুলোকে দেখে, রাহু কেতুর গোচর দেখে, নক্ষত্র দেখতে হয়, সেই নক্ষত্র প্রতি কোন ভাবে আছে সেগুলো দেখতে হয়, দেখে একটি পূর্ণাঙ্গ বিচার পাওয়া যাবে। এই যে রাহু কেতু রাশি পরিবর্তন বা গোচর, এতে যাই ফলাফল দিয়ে থাকুক না কেন, আমাদের অবশ্যই এই সময় কিছু প্রতিকার করে নেওয়া প্রয়োজন। সেই কি কি প্রতিকার এই সময় করবেন না, প্রথমেই বলি যে অবশ্যই এই সময় হনুমানজির আরাধনা করুন। কিভাবে করবেন না প্রতিদিন যদি আপনার বাড়িতে হনুমানজির কোনো ফটো থাকে, মূর্তি থাকে, তাহলে তার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সেটা মাটিরও হতে পারে বা কোনো ধাতু নির্মিতও হতে পারে, অসুবিধা নেই। সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং সেখানে বসে হনুমান চালিসা পাঠ করুন। যদি পারেন তাহলে একটি নবগ্রহ হোম করান এবং মহামৃত্যুঞ্জয় হোম অবশ্যই করান। দেখবেন এর ফলে আপনারা ভালো থাকবেন। এই প্রতিকারগুলি করিয়ে নিন। আর যে একটি সাধারণ ফলাফল বললাম, সেই ফলাফলগুলোর দিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই প্রতিদিন যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তারা এই হনুমান চালিসা পাঠ, হনুমানজির সামনে একটি সর্ষের তেলের প্রদীপ প্রত্যেক দিন জ্বালাবেন, হনুমান চালিসা পাঠ করবেন। এটা খুব সহজ সরল প্রতিকার, এর জন্য কোনো খরচ নেই, শুধু এই সময় বের করে আপনাকে এই কাজটুকু করতে হবে। আর যদি সম্ভব হয় একটি নবগ্রহ হোম করাবেন। নবগ্রহ হোম যে শুধু আপনার ভালো করবে তা নয়, আপনার যে বাস্তু, আপনার যে বাড়ি, আপনার ঘর, আপনার সংসার, সব দিক থেকে কিন্তু উন্নতি নিয়ে আসবে নবগ্রহ হোম। আর মহামৃত্যুঞ্জয় হোম অবশ্যই করাতে পারেন। বিভিন্ন বিপদ, ফাঁড়া, অসুস্থতা, রোগ এই সমস্ত নাশ করার জন্য মহামৃত্যুঞ্জয় হোম অবশ্যই করাতে পারেন। এটা শুধু আপনার নয়, আপনার পরিবারের প্রত্যেকেরই মঙ্গল করাবে। আজকে এই পর্যন্তই কন্যা রাশি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী সময় অন্যান্য রাশিগুলি নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।